শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো। নমস্কার বন্ধুগণ, দীপাবলি 2025 সিরিজের অন্যতম একটি ভিডিওতে আপনাদের সকলকে করি স্বাগত। আজকের ভিডিওতে থাকবে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে সেরা সেরা কিছু কালী পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপগুলি এবং তার সাথে মাতৃপ্রতিমা তো আপনাদের দর্শন করাবই, তার সাথে পুজো মণ্ডপগুলিতে আপনারা কি করে যাবেন, কতদিন পর্যন্ত আপনারা দর্শন করতে পারবেন, সেই সকল তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে। তাই ভিডিওটি একদিন স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম কালী পুজো সিরিজ দীপাবলি 2025। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমার লিস্টে থাকা প্রথম যে পুজো মণ্ডপে আমি যাচ্ছি সেটি হলো বরিশার শান্তি সংঘ। কি করে যাবেন এই পুজো মণ্ডপে সেটা আগে বলে দিই চলুন। এই হলো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মেন রোড দিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে দুপা আসলে পড়বে মহানায়ক উত্তম কুমারের এই মূর্তি। মহানায়ক উত্তম কুমারের মূর্তির পিছন দিকে তিনটে রাস্তা চলে গেছে, একটা গেছে এদিকে আর দুটো এদিকে। এই সাইডের যে রাস্তাটা, এখান থেকে আমাদের শখের বাজারের অটো ধরতে হবে। বর্তমানে দাঁড়িয়ে আছি শখের বাজারে চৌমাথার একদম সামনে। অটো করে সময় লাগলো প্রায় 20 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা। শখের বাজারে এখানে এসে আমাদের বাঁদিকে রাস্তাটা ধরতে হবে। 7 থেকে 8 মিনিট হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল। চলো, বাঁদিকে পড়বে মনজিনিসের একটা আউটলেট। এর ঠিক অপোজিটেই দেখতে পাবেন বরিশা শান্তি সংঘের একটা স্টেজ রয়েছে, এর পিছনেই এদের পুজোটা হয়ে থাকে। তো চলুন, এই যে এই গলিটার মধ্যেই তাদের পুজোটা মেনলি হয়ে থাকে। বরিশা শান্তি সংঘ 76তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা পরম্পরা আগের বছরও কিন্তু খুব সুন্দর করেছিল। মণ্ডপের শুরুতেই ক্লাবের নামটা লেখা আছে বরিশা শান্তি সংঘ, তারপরে লেখা আছে এই ক্লাব কি করে প্রতিষ্ঠা হলো বা প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি কিন্তু এখানে লেখা। তারপর যদি আরেকটু এগোন তাহলে দেখতে পাবেন যে এবছরে তাদের চিন্তাভাবনা অর্থাৎ পরম্পরা এই কথাটা। এই মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই দুপাশে রয়েছে ইটের গাঁথনি, এদিকে আর এদিকে। আর এই ইটের গাঁথনিতে অসংখ্য এরকম আয়নায় রয়েছে কোশ্চেন মার্ক। মণ্ডপের এক পাশের দেওয়ালে তৈরি করা হয়েছে একটি ক্লাব। যদি অপর দিকে আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে ক্লাবের পরিচালনায় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার একটা মঞ্চ তৈরি করা হয়েছে। আর একদম মাঝখানে রয়েছে একটা সুন্দর মিষ্টি আলোর ঝাড়বাতি, অপূর্ব লাগছে কিন্তু। আমার নাম মানস দাস। বরিশা শান্তি সঙ্গে যে ভাবনা বা কনসেপ্ট নিয়ে কাজ করছেন তার নাম পরম্পরা। পরম্পরা শব্দটার মধ্যে একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, সেরকমই আমাদের কলকাতার পুজোরও কিন্তু একটা ইতিহাস আছে। তো আমি টোটাল কলকাতার পুজোর ভাবনাটাকে আমি কাজের সাথে যুক্ত করার চেষ্টা করেছি। আমাদের কলকাতার বহু পুরনো বারোয়ারি পুজোগুলো আছে, এক সময় আমরা দেখেছি পরম্পরা অনুযায়ী আমাদের বাবা কাকা বা তারও আগের জেনারেশান মানে আমাদের ঠাকুরদা, তো এই হাত ধরে 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 কিন্তু আজকে এই জায়গাটা এসছে। কিন্তু আমরা এমন একটা যুগে দাঁড়িয়ে আছি যেখানে ডিজিটাল মাধ্যম খুব স্ট্রং, হয়তো এতটাই স্ট্রং যে আমাদের পরের প্রজন্ম কিন্তু হয়তো আর উঠে আসছেন। এই পরম্পরাটা কতদিন টিকে থাকবে এইভাবে সেটা কিন্তু দেখার, সেটা কিন্তু একটা বিশাল বড় একটা জিজ্ঞাসা ছিল। তো এইখানে শুরুতেই আমি একটা ট্র্যাডিশনাল একটা ফর্ম দেখানো হচ্ছে, প্যান্ডেল মণ্ডপ, যেটা আমরা দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে যে কাপড়ের প্যান্ডেলগুলো হতো, তো সেইভাবেই দেখানোর চেষ্টা করেছে। এবং তার সাথে এই পুজোর কিছু স্মৃতি এবং তাদের লেখা বা তাদের ফটোগ্রাফ এইগুলো রয়েছে। তারপরে একটা ক্লাব ঘর এবং একটা মণ্ডপ এবং তার সঙ্গে একটা স্টেজ। তো এইটাই ছিল অ্যাকচুয়াল কিন্তু আমাদের পুজোর পরম্পরা। ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে যে এখানে কিন্তু কালীর সাথে সাথে কিন্তু দুর্গাকেও দেখা যাবে। এক মা যেন আর এক মাকে মুকুট পরিয়ে দিচ্ছে, সেই পরম্পরাটা কিন্তু দিয়েই যাচ্ছে। তো সেইভাবে আমাদের পরবর্তী প্রজন্মরা যদি আসে মানে ক্লাব কালচারে, তাহলে কিন্তু এই পরম্পরাটা এগিয়ে যাবে। এই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করেছি এবার। ধন্যবাদ। সামনে প্রতি বছরের ন্যায় এবছরও তাদের মাতৃপ্রতিমা একেবারে অপরূপ। মাতৃপ্রতিমার প্রতিমা শিল্পী হলেন সৈকত বসু। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে কালীমার পিছনে মা দুর্গা আছেন। মা দুর্গা যাওয়ার আগে মুকুটটা পরিধান করিয়ে দিচ্ছে মা কালীকে। মা কালীর এই যে মাতৃপ্রতিমা তার ঠিক উপরে রয়েছে একটি শামিয়ানা,
আর মা দুর্গার যে সন্তানরা তারা কিন্তু মা কালীর পাশেই আছে। এদিকে দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর, এদিকে আছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। মা দুর্গা বলছি, মা দুর্গা আছে যেহেতু অবশ্য পিছনের দিকে। মা কালীর এই যে মাতৃ প্রতিমা তার গাত্রবর্ণ ঘন ধূসর বর্ণের, গলায় রয়েছে তার জবা ফুলের মালা এবং নরমুণ্ডের মালা, হাতে রয়েছে খড়গ, আরেক হাতে নরমুণ্ডের মালা, আর পদতলে শায়িত অবস্থায় আছেন দেবাদিদেব মহাদেব। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। তো আবার চলে এসেছি টালিগঞ্জ, অর্থাৎ এই যে মহানায়ক উত্তম কুমারের মূর্তির ঠিক সামনে। এই সাইড দিয়ে আসলাম, এবার রাস্তা পার হয়ে যাব ওই সাইডে দেখতে পাচ্ছেন বঙ্গশ্রী মিষ্টান্ন ভাণ্ডার, ওর সামনে যে অটোগুলো রয়েছে ওই অটোগুলো ধরবো আর বলবো পল্লীশ্রী মোড়। নেই রয়েছে পল্লীশ্রী মোড়, তার দুপা আগে আমি নেমেছি। এখানে একটা ছোট করে চৌমাথা বলতে পারেন আছে। ডান দিকে যদি যান তাহলে পড়বে অভিযাত্রী ক্লাব, আর বাঁ দিকে যদি চান তাহলে পড়বে বিজয়গড় 6 পল্লী পুজো মণ্ডপ। তো চলুন, দাঁড়িয়ে আছি বিজয়গড় 6 পল্লী পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে, রাস্তার একদম পাশেই কিন্তু পুজোটা হয়ে থাকে। তো চলুন সামনে যাওয়া যাক। তো এটি হলো মণ্ডপের একদম ফ্রন্টের ভাগ। বিজয়গড় 6 পল্লী এবছর 13তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা বহমান। চলুন, মণ্ডপে প্রবেশ করতেই সামনের দিকে একটা কাইনেটিক স্ট্রাকচার রয়েছে। এই বিষয়টা কিন্তু দারুণ লাগলো, অটোমেটিক্যালি এরকম মানে সরছে আর বন্ধ হচ্ছে এই স্ট্রাকচারটা, আর তার নিচে একটা সাদা রঙের কাপড় রয়েছে। বিজয়গড় 6 পল্লী এবছরের চিন্তাভাবনা বহমান মানে সেই অবিরাম প্রবাহ, যেখানে সময়, জীবন ও মানুষের ছন্দ এক সুরে বাঁধা। এখানে সময় যেন এক অদৃশ্য স্রোত, যা আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপের সঙ্গে মিশে আছে। মানুষ আজ সময়ের ঘূর্ণিতে আবদ্ধ। ব্যবসায়ী তার লাভ ক্ষতির হিসেবের ফাঁকে, অফিস কর্মী তার ডেডলাইনের বোঝায়, ছাত্র তার মেধার প্রতিযোগিতায়, আবার রিক্সা, ট্যাক্সি, বাসের মতো প্রতিদিনের যাত্রাসঙ্গীও সেই সময়চক্রের অংশ। প্রতিটি মানুষ তার নিজের লক্ষ্য, দায়িত্ব ও সাফল্যের দৌড়ে ব্যস্ত, যেন সময়েরই উপাসনা করছে। বহমান সেই জীবন চেতনার প্রতীক, যেখানে স্থিরতা মানেই মৃত্যু আর গতি মানেই সৃষ্টি। এই নিরবচ্ছিন্ন চলার মাঝেই লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য ও অর্থ। আর দেবী কালী যেন সেই অন্তর্নিহিত শক্তির প্রতীক। তিনি সময়ের সাক্ষী, যিনি আশীর্বাদ দেন চলার, জেগে থাকার ও নতুন পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। বহমান তাই শুধু সময়ের গল্প নয়, এটি মানুষের পরিশ্রমের ও সৃষ্টির এক চিরন্তন সঙ্গীত। মণ্ডপের দেওয়াল জুড়ে নানান ছবি আঁকা রয়েছে, আর প্রত্যেকটা ছবি এরকম মায়েদের ছবি, মা বলতে দেবীর ছবি। এখানে দেখতে পাচ্ছেন দেবী দুর্গার একটি ছবি আঁকা, আর তার ঠিক পাশে রয়েছে মা কালীর ছবি। শুধু এখানেই নয়, মণ্ডপের চারিপাশে সম্পূর্ণ অংশ জুড়ে হাতে আঁকা ছবি কিন্তু এখানে দেখতে পাবেন। किशोर चंद्रशेखरेर तीर्ममत्वमन्निभावन् পল্লী পর এবার আমি চলে এসেছি টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছর তারা ৭৭তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা দীপলক্ষ্মী। এই দীপলক্ষ্মী কথার অর্থ কী এটাই বলবো আপনাদের এই মণ্ডপ ঘোরাতে ঘোরাতে। চলুন। আচ্ছা, এটি হলো টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবের সামনের অংশ, মানে মণ্ডপের সামনের অংশ। সামনের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রাকচার করা আছে, আর প্রদীপ দিয়ে লেখা আছে দীপলক্ষ্মী। তো একটু যদি সামনের দিকে এগোই তাহলে দেখতে পারবেন মণ্ডপের মূল অংশ, মানে এটা হচ্ছে মণ্ডপের প্রথম ভাগ। মণ্ডপের সামনে এখানে অসংখ্য এরকম মাটির পুতুল আছে। এই পুতুলের গায়ে এরকম প্রদীপ মতন অংশ বিশেষ আছে। এই পুতুলকেই বলা হচ্ছে দীপলক্ষ্মী। আর এই পুতুলগুলো তৈরি করছেন পুরুলিয়ার গ্রামের মহিলারা। এই যে
সেটাই কিন্তু এই প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, প্রজেকশন নয়, এদিকে দেখতে পারবেন অসংখ্য এরকম ছবি আছে, যে ছবিতে মহিলারা এই দীপলক্ষ্মী পুতুলগুলো তৈরি করছে সেগুলো তুলে ধরা হয়েছে। ছবিগুলো কিন্তু রিয়েল, মডেল তৈরি করা হয়েছে, তার মাথায় ঝুড়ি আছে, আর সেই ঝুড়িতে সেই দীপলক্ষ্মী পুতুলগুলো রেখে দিয়েছেন এবং বিক্রি করতে যাচ্ছেন, সেমন একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর কোলে রয়েছে তার সন্তান। সে মুদের পুরা কপাল বটে, মুদের ঘরে আধার, তবু মোরা অন্যের ঘর আলো করি। মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক কেমন কাজ করেছে তারা। চলুন। আলোয় আলোয় ভরাইং দি আমরা পুতুল বানাই গো, পুতুল, দীপলক্ষ্মী পুতুল। এই পুতুলে দেখতে পাচ্ছেন গ্রামের শুধু মহিলারা না, যারা বাচ্চা মেয়েরা আছে তারাও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত। এরাও কিন্তু ক্ষুদে শিল্পী বলাই যায়। আর এই জায়গাটা এক কথায় আমার জাস্ট অপূর্ব লাগলো। এখানে দেখতে পাচ্ছেন টিন কেটে তার মাঝে মাঝে এই দীপলক্ষ্মী পুতুলগুলো সাজানো হয়েছে, আর দেখতে গোটা বিষয়টা অপূর্ব লাগছে। এ পাশটা তো আরও বেশি সুন্দর লাগছে। ছোটো ছোটো লাইট রয়েছে, আর লাইটের মাঝখানে পুতুলগুলো রাখা রয়েছে বলে গোটা বিষয়টা আরও বেশি সুন্দর লাগছে। এই দেখুন, আর যে পুতুলগুলো রয়েছে পুতুলগুলো কিন্তু বিভিন্ন কালারের, এই জন্য বিষয়টা আরও বেশি ফুটেছে। আর যেমনটা বলছিলাম যে গ্রামের মহিলারা এই পুতুলগুলো বানায় এবং গ্রামের পুরুষরা এগুলো শহরে বেচতে আসে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সারা গা প্রদীপ দিয়ে সাজানো এই পুতুল আমার পুরুলিয়ার লোকশিল্প গো। এই পুতুল আমার বাংলার সম্পদ। তবু শহরের মানুষগুলান এই শিল্পের কদর করে না গো। মণ্ডপের মূল অংশে প্রবেশ করব, কিন্তু তার আগে এই পুজো কমিটির যারা মেম্বাররা আছে তাদের সাথে একটু কথা বলে নি। চলুন। আমার নাম শুভঙ্কর বড়ুয়া। আমার নাম অভিজিৎ শাহ। আমাদের এবছর ৭৭তম বর্ষ, ঠিক আছে। আমাদের ক্লাবের নাম টালিগঞ্জ অভিযাত্রী ক্লাব। আমাদের এবছরের থিমের নাম হচ্ছে দীপলক্ষ্মী। আমরা এই কাজটা করেছি পুরুলিয়ার একটা শিল্প, সেটাকে নিয়ে। ওদের ওখানে মেয়েরা মূলত এই কাজটা করে থাকে, ঠিক আছে। দীপাবলি পুতুল যেটা, সেই পুতুলটা অনলি করেই হচ্ছে ওখানকার মহিলারা মিলে, সেটাতে কোনো পুরুষ ইনভলভ থাকে না। পুরুষেরা কি করে, যেটা সেল করতে আসে আমাদের কলকাতা বাজারে বা বাইরে, তো এই শিল্পটা ওখান থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। আমরা সেই শিল্পটাকেই এখানে তুলে ধরেছি, ঠিক আছে। তো সেই জন্য আমরা ওদের নামটাকে করে একটু রিঅ্যারেঞ্জ করে নাম দিয়েছি দীপলক্ষ্মী, আমাদের থিমের নাম। যেহেতু মহিলাদের আমরা এখানে লক্ষ্মী হিসাবে প্রেজেন্ট করেছি, আর দীপ যেহেতু প্রদীপ, সেই হিসাবে। মণ্ডপ শিল্পী হচ্ছে গৌরাঙ্গ দাস, প্রতিমা শিল্পী হচ্ছে তপন মাঝি। আমাদের বিসর্জন 23rd। এই অংশের থেকে এবার প্রবেশ করে যাচ্ছি মণ্ডপের মূল অংশে, যেখানে মাতৃপ্রতিমা বিরাজ করছেন। এখানেও কিন্তু এই পুতুলগুলো সাজানো রয়েছে, আর এগুলো দেখলে না সত্যি অসাধারণ লাগছে। দেখুন, এই মাটি পুতুলের উপর ছোটো ছোটো প্রদীপ রয়েছে, আর এই হলো মাতৃপ্রতিমা। এখানে দাঁড়িয়ে আছি টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবের পুজো কমিটির পুজো মণ্ডপের মাতৃপ্রতিমার একদম সামনে। আর এখানকার যে মাতৃপ্রতিমা সেটি কিন্তু একেবারে অনন্য লাগছে। দেখতে পাচ্ছেন চতুর্ভুজা মা কালী এখানে বিরাজ করছেন মহাদেবের উপরে, আর গলায় নয়, তার হাতে রয়েছে নরমুণ্ডের মালা। এই দেখুন, আর মায়ের মুখশ্রী খুবই ভালো লাগলো। আর উপরের দিকে একটা শামিয়ানা টাঙানো, খুব সুন্দর। ঘর সাজায় বিজলির বাহারি বাতি দিয়ে, উয়ারা টাকা পয়সা খরচ করে বিদেশি আলো কিনে, তবু মুদের তৈরি দীপলক্ষ্মী পুতুলের দিকে নজর নাই, দর নাই আমাদের খাটনি। ক্লাবের পুজো দেখার পর আবার চলে আসবো মেন রোডে। এবার এখান থেকে পল্লীশ্রী মোড়ের দিকে, পল্লীশ্রী মোড় পেরিয়ে আরও 5 মিনিট মতো হাঁটতে হবে, তাহলে পড়বে আরও 2টো বড় ক্লাবের পুজো। চলো, অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর 10 মিনিট সোজা এসে বাঁদিকে একটা গলি পড়বে। এই গলির মধ্যে একটা পুজো হয়ে থাকে, যেটি হলো রিজেন্ট স্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির পুজো। ডান দিকে দেখতে পাচ্ছেন হোটেল কোকো ইন, এটা একটা ল্যান্ডমার্ক হিসাবে আপনারা বিবেচিত করতে পারেন। আর এবছর এরা 48তম বর্ষে পদার্পণ করলো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এদের মণ্ডপটা। চলুন।
বর্তমানে দাঁড়িয়ে আছি রিজেন্ট স্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির যে পুজো মণ্ডপ তার একদম সামনে। গোটা পুজো মণ্ডপটা একটা জমিদার বাড়ি বা একটা রাজবাড়ি তার আদলে তৈরি করা হচ্ছে, আর দুর্ধর্ষ লাগছে কিন্তু। মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার মেলবন্ধন গোটা বিষয়টাকে একটা অনন্য রূপ দিয়েছে। যদি ওপর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে পুরনো কলকাতার রাজবাড়িতে যেমন খড়খড়ির জানলা থাকতো সেরকম করে কিন্তু তৈরি করা হয়েছে, আর তার নিচে রয়েছে 3টে ঝাড়বাতি আর রয়েছে ঝুল বারান্দা, দারুণ লাগছে। আর নিচে এই নকশাগুলো থার্মোকলে করা, কিন্তু দূর থেকে কিন্তু থার্মোকল মনে হচ্ছে না, মনে হচ্ছে সিমেন্টেরই তৈরি করা হয়েছে। তারও নিচে যদি যান তাহলে উপরের দিকে দেখবেন যে পটচিত্র যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে আঁকা রয়েছে। এই দেখুন, দারুণ লাগছে, অপূর্ব অ্যাম্বিয়েন্স এই মণ্ডপের ভিতরে। আর উপরের দিকটা যদি তাকান তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, অসাধারণ কাজ। একদম সামনে রয়েছে মাতৃ প্রতিমা, কিছু কাজ বাকি আছে, শিল্পীরা সেসবগুলো ঠিকঠাক করছে। আর তারও সামনে এই অংশে যদি উপরের দিকে তাকান তাহলে কিন্তু আপনারা এক কথায় অবাক হয়ে যাবেন, খুব সুন্দর কাজ। অসংখ্য এরকম শামিয়ানা রয়েছে, আর তার মাঝে মাঝে রাখা রয়েছে ঝুড়ি, তার মধ্যে কিছু লাইট দেওয়া হয়েছে, আর তার উপরে বাঁশ রঙিন কাপড় দিয়ে জড়িয়ে গোটা বিষয়টা একটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো মানে দাঁড়িয়ে আছি এই মণ্ডপের যে মাতৃ প্রতিমা তার একদম সামনে, আর এখানে এসে পুরো মনে হচ্ছে একটা রাজবাড়ির অনুষ্ঠানে আমি চলে এসেছি। কারণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাপড়ের কাজ, তার সাথে আলোর কাজও দারুণ। এদিকে রাজবাড়ির যে বারান্দাগুলো হয় সেগুলো তৈরি করা হয়েছে, আর থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে খড়খড়ির জানলা এবং দরজা। আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা এখানে একেবারে সাবেকি আনায় গড়া হচ্ছে, কিছু কাজ বাকি আছে সেটা শিল্পীরা এখন ঠিকঠাক করছে। পিছন দিকে একটা লাল বর্ণের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, এদিকে রাখা রয়েছে চালচিত্র, দারুণ। এই দেখুন, একবার জুম করছি, মায়ের মুখটা দেখুন, খুব সুন্দর। রিজেন্ট স্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির পুজো দেখে মেন রোডে উঠে বাঁদিকে দুপা আসলেই বাঁদিকে পড়বে মইনা ক্লাবের পুজো। সামনের দিকে ঢাকা দেওয়া আছে, এখন হয়তো উদ্বোধন হয়নি। তো চলো নিচ দিয়ে মাথা নিচু করে প্রবেশ করি। দাঁড়িয়ে আছি মইনা ক্লাবের যে পুজো মণ্ডপ তার একদম সামনে, আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পরাক্রম। পরাক্রম হলো এবছরে তাদের চিন্তাভাবনা। আমার নাম সৌভিক কালী। এই বছরে মইনাকে চিন্তাভাবনার নাম পরাক্রম। এটা মূলত পরাক্রম মানে যে ভয়কে জয় করতে জানে, সেটা আমাদের শহীদ ক্ষুদিরামের লাইফস্টাইল নিয়ে এবছরের আমাদের কাজটা হয়েছে, যেখানে ক্ষুদিরামের ছোটোবেলার থেকে শুরু করে একদম ক্ষুদিরামের ফাঁসি পর্যন্ত এই সার্কেলটাকে তুলে ধরে আমি একটা কাজ করেছি। কারণ ক্ষুদিরাম ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একজন অন্যতম নাম, কিন্তু মাত্র 18 বছর বয়সে সে ফাঁসির দড়ি গলায় নিয়েছিল, কিন্তু উনি বাধ্যই থেকে গেছেন এক প্রকার। তো সেই কারণে ওনাকে নিয়ে আমাদের একটা কাজ করা। তো টোটাল কাজের মধ্যে আপনি ক্ষুদিরামের লাইফস্টাইলের সব কিছু পাবেন, এবং তার সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য থেকে শুরু করে এভরিথিং, এটাকে নিয়ে একটা কাজ করেছি। ক্ষুদিরাম বসুর ছোট থেকে বড় হয়ে ওঠা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান এবং সবার শেষে তার যে ফাঁসি, সব কিছুই মণ্ডপের প্রথম অংশে এই পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরা হবে। মণ্ডপের এই পার্টে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্ষুদিরাম বসুর ফাঁসির যে অর্ডার তার অরিজিনাল লেটারটা প্লায়ের উপরে এরকম প্রিন্ট করা হয়েছে। দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে। মাতৃ প্রতিমা এখানে শ্বেত বর্ণের একটি শাড়ি এবং কমলা বর্ণের একটি উত্তরীয় পরিধান করে আছে। মাতৃ প্রতিমার পিছন দিকে যে চালচিত্র দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের ঘটনাবলী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তার গলায় আছে নরমুণ্ডের মালা এবং গাত্রবর্ণ অনেকটা হলুদ বর্ণে, আর পদতলে শায়িত অবস্থায় আছেন দেবাদিদেব মহাদেব।
जग्मः परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি সাধুদের পরিত্রাণ দিতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে। সামনেই ছিল মৈনা ক্লাবের পুজো। মৈনা ক্লাব থেকে বাঁদিকে দুপা আসলেই রাস্তার ডান পাশে পড়বে শ্রী কলোনি সমাজ সংঘের পুজো মণ্ডপ। এটা তাদের ব্যানার, আর রাস্তা থেকেই তাদের পুজো মণ্ডপটা দেখা যায়। তো বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রী কলোনি সমাজ সংঘের পুজো মণ্ডপের সামনে। এটি তাদের প্রধান তোরণ। এখানেই তাদের থিমটা লেখা রয়েছে। থিমের নাম হলো কালজয়ী। তো চলুন প্রবেশ করা যাক। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে তাদের মণ্ডপটি সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে গোটা বিষয়টা। এবছর শ্রী কলোনি সমাজ সংঘ ৬৬তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের উপস্থাপনা কালজয়ী। শিল্পী হলেন তাপস দত্ত এবং প্রতিমা শিল্পী রাজেশ মণ্ডল। সামনের দিক দিয়ে প্রবেশ করার পর এদিকে দেখতে পারবেন মা কালীর একটি ছবি আঁকা। তো এই ছবিটি দেখে আপনি বুঝতেই পারছেন একটা বাচ্চা যেভাবে ছবি আঁকে সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে একজন আর্টিস্টিক ওয়েতে। দেখতে পাবেন ছবির যে বর্ডার লাইন সেখানে কিন্তু লোহার যে সরু রড সেটা দিয়ে বর্ডার করা হয়েছে, অপূর্ব। এদিকে যেরকম মা কালীর ছবি আঁকা ঠিক তেমন ছবি আঁকা রয়েছে এদিকে। দুটো ছবি কিন্তু দেখে মনে হবে আপনাদের যে বাচ্চাদের হাতে আঁকা ছবি। আর তার ঠিক অপোজিটেই মূল মণ্ডপের অংশ। আর এই জায়গাটা কিন্তু এক কথায় অপূর্ব, অপূর্ব লাগছে। এই দেখুন উপরের দিকে কাপড়ের মধ্যে একটা শাড়ির মতন তৈরি করা হয়েছে। আর এপাশে রয়েছে অপূর্ব অনবদ্য মাতৃ প্রতিমা। এই দেখুন মাতৃপ্রতিমার যে গাত্রবর্ণ সেখানে দেখতে পাচ্ছেন ছোট শিশুরা যেরকম রং পেন্সিল দিয়ে রং করে সেভাবে কিন্তু গোটা বিষয়টা রং করা। পদতলে শায়িত অবস্থায় আছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের গায়েও এরকম বাচ্চারা যেমন রং করে রং পেন্সিল দিয়ে, মানে মোম পেন্সিল দিয়ে, সেটা দিয়ে রং করা হয়েছে। মা কালীর গলায় যে নরমুণ্ডের মালা থাকে সেখানে কিন্তু নরমুণ্ডের মালা আছে, কিন্তু অন্য ধরনের আছে। দেখতে পাচ্ছেন এই যে নরমুণ্ডের মালাগুলো হাতে আঁকা, বাচ্চারা যেমন আঁকে। আর মায়ের যে মুখশ্রী এতটা মিষ্টি কি বলবো। দেখুন মণ্ডপটায় আসলে আপনার মনে হবে যেন একটা বাচ্চাদের সাম্রাজ্যে চলে এসেছেন। যে থিম সং সেটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। আমরা ছোটোবেলায় অনেকেই হয়তো করেছি, আমি নিজেই করেছি, যে ঘরের দেওয়ালে রং পেন্সিল দিয়ে নানান ছবি আঁকতাম। এখানেও কিন্তু সেরকমভাবেই আঁকা রয়েছে। এখনো পর্যন্ত যে কটা মণ্ডপ আমি দর্শন করলাম সব থেকে কিউটেস্ট মণ্ডপ হলো এটাই। দক্ষিণ কলকাতার পুজো দেখার পর এবার চলে এসেছি উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতায় কালী পুজো পরিক্রমার যে প্যান্ডেল দিয়ে শুরু করছি সেটা হলো ফাটাকেষ্টর পুজো, পরিচালনায় নবযুবক সংঘ। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে বাঁদিকে এই রাস্তাটা ধরতে হবে। এখানে অটো পেয়ে যাবেন, অটোতে উঠে বলবেন ফাটাকেষ্টর পুজো। থেকে শুরু হয়ে গেল ফাটাকেষ্ট কালী পুজোর লাইটিং। দারুণ লাইটিং করে কিন্তু এরা। বর্তমানে দাঁড়িয়ে আছি ফাটাকেষ্ট কালী পুজোর যে অস্থায়ী মঞ্চ তার সামনে। প্রতি বছর বিশাল বড় একটা স্টেজ তৈরি করা হয় আর এখানে একটা মন্দির তৈরি করা হয়। এবছর দেখতে পাচ্ছেন 8 চালা বিশিষ্ট একটা মন্দির তৈরি করা হয়েছে। আর এই স্টেজের ঠিক সামনে একটা গলি আছে, এই গলির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে মণ্ডপে। প্রতি বছর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তায় বিশাল বড় একটা আলপনা দেয়া হয়, বিশাল লম্বা আলপনা। আর এই আলপনা চলে গেছে ডাইরেক্ট মণ্ডপ পর্যন্ত। এই দেখুন পুরো রাস্তাটা জুড়ে আলপনা দেওয়া হয়েছে। তো চলুন মণ্ডপের সামনে যাওয়া যাক।
আছি মণ্ডপের একদম সামনের অংশে, পুরো নীল বর্ণের বাইরের লুকটা করা হয়েছে। আর এই প্রবেশ করে গেলাম মণ্ডপের ভিতরে, কিন্তু এখনও কিন্তু উদ্বোধন হয়নি মণ্ডপটা, কিছুক্ষণ পরেই উদ্বোধন হয়ে যাবে। আর প্রতি বছর কিন্তু এই গলির মধ্যেই, মানে গলির উপরেই প্রতিমা হয়ে থাকে। আর প্রতিমা থাকে এরকম উপরের অংশে, এই যে নিচ দিয়ে সাধারণ মানুষ যাতায়াতও করতে পারে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী। দাঁড়িয়ে আছি আমহা স্ট্রিটের কালী পুজো মণ্ডপের একদম সামনে। প্রতি বছর রাস্তার পাশেই তারা বিশাল বড় একটা পুজো মণ্ডপ তৈরি করে। প্রতিমা কিন্তু প্রতি বছর এরকম সাবেকিয়ানায় থাকে। আর এবছর দেখতে পাচ্ছেন মণ্ডপের উপরের দিকে বিভিন্ন কালী মূর্তি তৈরি করা হয়েছে। এদিকে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, এদিকে সারদা দেবীর একটি মূর্তি, এদিকে আছে স্বামীজি, উপরের দিকে আছেন তারামা। প্রতি বছর এরকমই করে। আর মাতৃ প্রতিমা যেটি দেখছেন সেটি কিন্তু বেশ উঁচু, প্রায় 15-16 ফুট উঁচু হবে। আর মায়ের গাত্রবর্ণ ঘন ধূসর বর্ণে, তার দুপাশে আছে ডাকিনী যোগিনী। কিন্তু অপূর্ব লাগছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন 3টে বিশাল বড় বড় ঝাড়বাতি আছে, আর তার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। একদিকে আছে ডাকিনী, আরেকদিকে আছে যোগিনী। ডাকিনী যোগিনীর হাইটও কিন্তু বেশ বড়। আর যেমন বলছিলাম, মাতৃ প্রতিমার হাইট বিশাল বড়, কিন্তু মুখশ্রী অপূর্ব মিষ্টি। প্রতি বছর কিন্তু এরকমই হয়, ঘন ধূসর বর্ণে। স্ট্রিটের পরে এবার চলে এসেছি গিরিশ পার্কে। গিরিশ পার্কের 5 স্টার স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে। বর্তমানে দাঁড়িয়ে আছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। এখান থেকে আপনারা কি করে যাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এটা হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার 2। এই সাইড দিয়ে বেরিয়ে পিছন দিকে দুপা গেলেই ডান দিকে পড়বে 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। ধরুন এই রয়েছে পুজো মণ্ডপ, আর এপাশে একটা ব্যানারে তাদের থিমের নামটা লেখা রয়েছে। থিম হচ্ছে স্বার্থ, সুধা ও সিন্ধু। বর্তমানে দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের একদম সামনে। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মা কালীর বিশাল বড় একটি চিত্র আঁকা হয়েছে। প্রবেশ করার আগে বলে রাখি যে গোটা মণ্ডপটি সেই সব শিল্পীদের ট্রিবিউট জানানো হয়েছে যারা অনাদিকাল ধরে শ্যামা সঙ্গীত গেয়ে গেছেন। দেখতে পাচ্ছেন মণ্ডপের ডান দিকে অনেক সঙ্গীত শিল্পী আছেন, সেখানে রামপ্রসাদ থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু শ্যামা সঙ্গীত গেয়েছেন, তাদেরকে একটা ট্রিবিউট জানানো হয়েছে। মণ্ডপের এক সাইডে বিভিন্ন সিডি ক্যাসেটগুলো রয়েছে, যে সিডি ক্যাসেটগুলো চালালে শ্যামা সঙ্গীত শোনা যাবে। তো এবার চলুন মণ্ডপের মূল অংশে প্রবেশ করা যাক। শ্যামা সঙ্গীত শুধু একটা ধর্মীয় ব্যাপার নয়, দেশপ্রেমের ক্ষেত্রেও শ্যামা সঙ্গীত যথেষ্ট গুরুত্ব রাখে। তার প্রমাণ হচ্ছে এদিকের ছবিটি। তো সিডি ক্যাসেট আছে, তারপরে যত অ্যালবাম আছে সেই সব দিয়ে কিন্তু সাজানো। যেমন দেখতে পাচ্ছেন ভক্তিমূলক গান পানালাল ভট্টাচার্যের একটি অ্যালবাম রয়েছে, তার ছবি এখানে আঁকা। এদিকে রয়েছে মাতৃভক্ত রামপ্রসাদের অ্যালবাম। একদম সামনেই রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। 5 স্টার স্পোর্টিং ক্লাবেও কিন্তু মাতৃ প্রতিমা প্রতি বছর একই রকম হয়, গাত্রবর্ণ ধূসর বর্ণের। আর মাতৃ প্রতিমার বুকে লেখা রয়েছে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। সুন্দর। প্রতিমা যে বেদিতে বিরাজ করছে সেই বেদিটি অনেকটা আলমারির মতন দেখতে। দেখতে পাচ্ছেন আলমারির যে ডালা, সেখানে মহাদেবের চিত্র আঁকা রয়েছে, আর এদিকে আঁকা রয়েছে মা কালীর একটি চিত্র।
আমার লিস্টে সবার লাস্টে রেখেছি হাওয়া সকালের পুজো মণ্ডপ। ডানলপ বাসস্ট্যান্ডের কাছে হাওয়া সকাল প্রতি বছর দর্শকদের চমক দেয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর তাদের উপস্থাপনা খেলাঘর, শিল্পী অনির্বাণ দাস। তো এই ছিল আমার লিস্টে থাকা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে সেরা 10টি পুজো মণ্ডপ। কোন পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আসছি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। শুভ দীপাবলি। শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো।